স্টোরি গল্প নয়, ঘটনা শোনানো হয়। শুনছেন ভুতুড়ে। আমি অনির্বাণ রয়েছি আপনাদের সঙ্গে ভুতুড়ের ৩৫ নম্বর এপিসোডে। সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি দুটো কথা বলে নিই। তোমরা আমাকে যে ঘটনাগুলো পাঠাও, আমি কিন্তু সেই ঘটনাগুলোকেই গুছিয়ে পড়ে এই ভুতুড়ে চ্যানেলে সবাইকে শোনাই। তো তোমরা যারা ঘটনা পাঠাচ্ছ তাদেরকে বলবো, তোমরা চেষ্টা করো একটু গুছিয়ে লেখার, তাহলে কিন্তু আমারও একটু না অনেকটাই সুবিধা হয় গুছিয়ে পড়ে তোমাদেরকে শোনাতে। আমার এই ভুতুড়ে চ্যানেলকে নিয়ে কিন্তু একটাই চিন্তা সবসময় লেগে থাকে যে এই ভুতুড়েকে আরও ভালো কিভাবে করা যায়, আরও ভালো ভালো এপিসোড তোমাদেরকে কিভাবে উপহার দেওয়া যায়। আর সেটার উপায় আমার মনে হয় একটাই রয়েছে। সেটার উপায় হচ্ছে তোমাদের কাছ থেকে আরও বেশি বেশি এবং আরও ভালো ভালো, আরও ভয়ের ঘটনা পাওয়া। সেই জন্যই বলবো, যারা এখনও ভাবছো ঘটনা পাঠাবে কি না, তারা সময় করে প্লিজ ঘটনা লিখে পাঠিয়ে দিন। আর এমনও অনেকে রয়েছে যারা ভাবছে হয়তো তাদের কাছে কোনো ঘটনাই নেই, তো এরকম অবস্থায় তারা কিভাবে ঘটনা পাঠাবে? কোনো সমস্যা নেই। তোমাদের আশেপাশে অনেকেই এমন থাকবে যে হয়তো কোনো না কোনো সময় ভৌতিক এক্সপিরিয়েন্স করেছে বা ভৌতিক এক্সপিরিয়েন্স কারোর কাছ থেকে শুনেছে। তোমরা সেগুলো তার কাছ থেকে শুনে আমাকে পাঠিয়ে দিতে পারো। এবং আরও বলে রাখি, যাদের ঘটনা সিলেক্ট হয়নি একবার, তারা আবার ঘটনা লিখে পাঠাও। একবার সিলেক্ট হয়নি তো কী হয়েছে, আবার ঘটনা পাঠাও, হয়তো নেক্সট কোনো একটা এপিসোডের জন্য তোমার ঘটনাটা সিলেক্ট হয়ে যেতেই পারে। এবং আরও বলে দিই, প্রত্যেকটা ভৌতিক অভিজ্ঞতা কিন্তু ইউনিক হয় এবং আমরা সবাই ইউনিক ঘটনা শুনতে কিন্তু ভালোবাসি এবং ভয় পেতে ভালোবাসি। সো আমি চাইবো আরও বেশি বেশি করে ঘটনা তোমাদের কাছ থেকে, এবং লিখে হোক, ভয়েসে হোক, যেভাবে হোক তোমরা ঘটনা শুনে অথবা সংগ্রহ করে আমাকে পাঠিয়ে দাও। আর ভূতের ঘটনাগুলো তোমরা আরও বেশি বেশি করে শোনো, আরও বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। বোধহয় অনেক কথাই বলে ফেললাম। আজকের ঘটনা দুটো সম্বন্ধে একটু বলে দিই। আজকে দুটো ছোট ঘটনা রয়েছে, আর আমাদের কিন্তু এই দুটো ছোট ঘটনা দিয়েই আজকে ভয় পেতে হবে। সম্পূর্ণ ইউনিক দুটো ঘটনা রয়েছে, দুটো ভয়ের ঘটনা। আশা করি ঘটনা দুটো তোমরা মন দিয়ে শুনবে। তো চলো শুরু করি আজকের প্রথম ঘটনা। নমস্কার অনির্বাণদা, আমার নাম ফিরোজ। আমি ভুতুড়ের একজন নিয়মিত শ্রোতা। আমি বাংলাদেশের গাজীপুর থেকে আজকের ঘটনাটা লিখে পাঠাচ্ছি। মূল ঘটনায় যাওয়ার আগে কিছু জিনিস বলে রাখি। মানুষের জীবনে এমন অনেক কিছু অনেক সময় ঘটে যায় যেটার কখনোই আশা করা যায় না। আমার জীবনেও ঠিক এমন কিছুই ঘটেছে, যেটা আমি আজকে তোমার এবং বাকি ভুতুড়ের শ্রোতাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। জানি না কতটা বিশ্বাসযোগ্য হবে তোমার কাছে, তবে ভালো লাগলে ঘটনাটা পড়ে শুনিও। আমার কলেজ ছিল আমার বাড়ি থেকে দূরে। প্রত্যেক দিন কলেজ থেকে বাড়ি ফিরতে আমার সন্ধে 6টা-7টা বেজে যেত, আর প্রতিদিনই বাড়ি ফিরতাম বাসে করে। ঘটনাটা ঘটে সেদিন আমি কলেজ যাই এবং আমার এক বন্ধু বলে, ফিরোজ, আজ আর ক্লাস করব না, একটা জায়গা আছে, ওখানে আড্ডা দিতে যাই। সেই জায়গাটাও ছিল কলেজ থেকে অনেকটাই দূরে, প্রায় আরও 20 কিলোমিটার মতো। যেমন কথা তেমন কাজ। সকাল সকাল কলেজের নাম করে আমরা বেরিয়ে পড়ি সেই আড্ডা দেওয়ার জায়গার উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর হয়ে গিয়েছিল। যেহেতু জায়গাটা ছিল খুবই জমজমাট এবং মজার একটি জায়গা, তাই সারাদিন অনেক মজা ও আড্ডা দেওয়ার পর খাওয়া দাওয়া করতে করতে কখন যে সন্ধে নেমে এসেছিল আমরা বুঝতেই পারিনি। যেহেতু অনেকটা রাস্তা বাসে ফিরতে হবে আর তার মধ্যে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই আর বেশি কিছু না ভেবে আমরা বাড়ি ফেরার উদ্দেশ্যে বাসে উঠে পড়ি। 6টা বেজে গিয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে বুঝতে পারলাম বাড়ি ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। সেই বন্ধু তারপর তার স্টপেজ আসাতে সে বাস থেকে নেমে যায় এবং বাকি সব স্টপেজ আসতে আসতে বাস অনেকটাই ফাঁকা হয়ে যায়। আমিও যেহেতু অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই কখন যে আমার চোখ লেগে যায় আমি বুঝতে পারিনি। এরপর ঠিক তখন রাত 10টা বাজে। এমন সময় আমার ঘুম ভাঙল বাসের কন্ডাক্টরের ডাকে। উনি আমাকে বললেন, তোমার স্টপেজ চলে এসছে। বাস থেকে নামার পর আমি দেখলাম আশপাশ পুরোপুরি অন্ধকার, যেন আমি কিছুই চিনতে পারছি না। এবং সেই সময় আমি লক্ষ্য করলাম আমার ফোনে নেটওয়ার্ক নেই। অনেক ভাবার পর আমি হাঁটতে থাকলাম সামনের দিকে। ঠিক কিছুটা এগোতেই আমি লক্ষ্য করলাম একটা বাস দূর থেকে আসছে।
আমি ভাবলাম ওই বাসটাকে থামিয়ে জিজ্ঞেস করব। যেমন ভাবনা তেমন কাজ, আমি বাসটাকে দূর থেকে হাত দেখাতেই যাব, ঠিক এমন সময় হঠাৎ করে একজন মানুষ ওই চলন্ত বাসের সামনে এসে বসে পড়ল, আর ওই বাসটি মানুষটাকে পিষে দিয়ে চলে গেল। আমি এই দৃশ্য দেখার পর সামনে দৌড়ে গেলাম, গিয়ে দেখলাম এক ফোঁটা রক্তের চিহ্ন পর্যন্ত সেখানে নেই। তাহলে আমি এক্ষুনি কি দেখলাম? কোনো অশুভ জিনিস দেখলাম? এইসব ভাবছি, এমন অবস্থায় কে যেন একটা আমার নাম ধরে ডাকলো, ফিরোজ, বাড়ি যাবি না? আমি সঙ্গে সঙ্গে পেছনে দেখলাম সাদা পাজামা পাঞ্জাবি পরা, কি বিকট তার দুটো চোখ। সে আমার দিকে তাকিয়ে একটা কুৎসিত হাসি হেসে আমাকে তার কাছে হাত বাড়িয়ে ডাকছে। এই দেখে আমি খুব ভয় পেয়ে গিয়ে দৌড়ে সামনের দিকে এগোতে গিয়ে হঠাৎ কিসে যেন একটা হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গেলাম। চোখ খুলে দেখি সেই লোকটি এবার একদম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি স্পষ্ট দেখলাম সেই লোকটির কোনো পা নেই, সে যেন হাওয়ায় ভাসছে আর আমার নাম ধরে বারবার বলছে, চল, বাড়ি যাবি না? আমি প্রচণ্ড ভয় পেয়ে ওখানেই অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে আমি চোখ খুলে দেখি, আমি চোখ খুলে যা দেখলাম তা দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি দেখলাম আমি আমার বাসার সামনেই একটি জায়গায় পড়ে রয়েছি। আমি কোনো রকম উঠলাম, উঠে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরলাম। এরপর বাড়ি ফিরে আমি বাড়ির লোককে সব জানাই কেন আমি আগের দিন বাড়ি ফিরতে পারিনি, এবং আমার কথা স্বাভাবিকভাবেই কিছুই বিশ্বাস করলো না, আমাকে প্রচণ্ড বকাবকি করলো। যাই হোক, তারপর সব ঠিক ছিল। রাতে খাওয়া দাওয়া সেরে ঘুমোতে যাই। এরপর একটা স্বপ্ন দেখি আমি, এবং সেই স্বপ্নে আমি যা দেখি জিনিসটা কিছুটা এই রকম। আমি হঠাৎ দেখছি আমার সামনে কেউ একটা বসে রয়েছে। ভালো করে লক্ষ্য করতে দেখলাম সে বসে কিছু একটার হাড় কটমট করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এই দিকে আমার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়, এবং চোখ খুলতেই আমি দেখি আমার পাশ থেকে কেউ যেন একটা হেঁটে চলে গেল। ঠিক সেই মুহূর্তেই কেউ যেন আমার কানের পাশে এসে বলে গেল, তোকে আজ আমি নিয়েই যাব। আমি আবার প্রচণ্ড ভয়ে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরতে দেখি আমার পাশে আমার মা বাবা দুজনেই বসে রয়েছে। ওরা অনেকবার আমাকে ডাকাডাকি করছে এবং একটাই কথা জিজ্ঞেস করছে, আমি চিৎকার কেন করলাম। এরপর আমি সমস্ত ঘটনা আমি তাদেরকে জানাই, এবং পরের দিন সকাল হতেই আমাকে এক কবিরাজের কাছে নিয়ে যায় তারা। কবিরাজ আমাকে দেখে একটি তাবিজ দেন এবং আমাকে এই তাবিজটি পড়ে থাকার জন্য বলেন। এটাও বলেন, যাকে তুই নিয়ে এসেছিস তোর অনেক বড় ক্ষতি করতে পারত, তবে এখন আর ভয় নেই, এখন আর কিচ্ছু হবে না। এই বলে উনি বাড়ি পাঠিয়ে দেন। সত্যি বলতে এইরকম কিছু আর কোনো দিন হয়নি। আমি আজও বুঝে উঠতে পারিনি যে সেদিনকে ঠিক আমার সঙ্গে কী ঘটেছিল এবং তার পরের দিনকে রাত্রেবেলা আমার সঙ্গে কী ঘটেছিল। এই ছিল আমার সাথে ঘটা একটা সত্যি ভৌতিক অভিজ্ঞতা। যতটা পেরেছি তারা গুছিয়ে লেখার চেষ্টা করেছি। অপেক্ষায় থাকবো তোমার চ্যানেলে এই ঘটনাটা শোনার জন্য। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো তোমাদের? বেশ ক্রিপি একটা ঘটনা ছিল। ঘটনাটা যখন আমি পাই, মানে যিনি পাঠিয়েছেন, তারপর আমি যখন ঘটনাটা প্রথমবার পড়ার পর আমি তাকে জিজ্ঞাসা করি যে এই যে ঘটনাটা তার সঙ্গে ঘটে গিয়েছে, যেটা বলে উনি দাবি করছেন, এটা কি সত্যি উনি এক্সপিরিয়েন্স করেছেন? মানে এরকম কিছু কি সত্যি উনি এক্সপিরিয়েন্স করেছেন? আমি সত্যি বিশ্বাস করতে পারছিলাম না যে এমনও কিছু বাস্তবে ঘটতে পারে। তো এই কথাটা জিজ্ঞাসা করার পর উনি যখন আমাকে রিপ্লাইটা একটা ভয়েসে ছিল। ভয়েসে যেটা উনি বলেছেন, কথাটা কিন্তু একদমই ফেলে দেওয়ার মতো না। উনি বলেছেন, অনির্বাণ, বিশ্বাস করবে কি করবে না পুরোটাই তোমার ওপর ছেড়ে দিলাম, কিন্তু এই সব ঘটনা যাদের সঙ্গে ঘটে তারাই বোঝে। আমি এই ভয়েসটা শুনে পুরো চুপ হয়ে যাই। তো যাই হোক, অনেক ধন্যবাদ ফিরোজকে ঘটনাটা শেয়ার করার জন্য, ঘটনাটা এই ভুতুড়ে শ্রোতাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আর বেশি সময় নষ্ট করব না, তার আগে একটু বলে দিই, তোমাদের জীবনে ঘটা বা শোনা কোনো ঘটনা পাঠানোর জন্য আমাকে অথবা ভুতুড়ে ফেসবুক পেজে লিখে পাঠাও অথবা মেল করে দিতে পারো www.bhuture@onirban@gmail.com-এ, এবং সেই ঘটনাটা আমি গুছিয়ে সুন্দর করে পড়ে সবাইকে শোনাবো। এছাড়া তুমি কিন্তু চাইলে তোমার ঘটনাটা আমাকে ভয়েস করে পাঠাতে পারো, যদি তোমার ভয়েস রেকর্ডিং খুব ভালো হয়। নর্মাল মোবাইলেই তুমি রেকর্ড করে পাঠাও। যদি তোমার রেকর্ডিং খুব ভালো হয়, একদমই নয়েজ না থাকে তোমার রেকর্ডিংয়ে, তাহলে আমি কিন্তু তোমার ওই ভয়েসটাকেই এই ভুতুড়ে চ্যানেলে আপলোড করতে পারি এবং সকলকে শোনাতে পারি। তো যাই হোক, চলো ফিরে যাচ্ছি আজকের দ্বিতীয় ঘটনার দিকে। হ্যালো অনির্বাণ, আমার নাম রোহিত। আমি ঢাকা, বাংলাদেশ থেকে ঘটনা লিখছি। আমি আজকে যে ঘটনাটা পাঠাচ্ছি সেটা ঠিক প্যারানর্মাল কিনা আমি জানি না, আমি নিজেও খুব একটা প্যারানর্মাল জিনিসে বিশ্বাস করি না, তবে ঘটনাটার আর কোনো এক্সপ্লেনেশন আমার কাছে নেই। তাই তুমি ঠিক করো এই ঘটনাটাকে কী ধরনের ঘটনা বলা যেতে পারে। ঘটনাটা আমার এক বন্ধুর মুখ থেকে শোনা, সে ঠিক যেভাবে আমাকে বলেছিল আমি সেভাবেই লেখার চেষ্টা করলাম। ঘটনাটা 2005 সালের একটা ঘটনা। আমরা তখন সদ্য এইচএসসি পরীক্ষা দিয়ে আমাদের এক বন্ধুর বাড়িতে ঘুরতে গিয়েছি। আমরা 4 বন্ধু সারাদিন ঘোরাফেরার পর যখন বন্ধুর দাদুর বাড়িতে যাই, তখন আমাদের থাকার জন্য সেখানে একটি ঘরের ব্যবস্থা করে দেওয়া। ঘটনা সূত্রে জানিয়ে দিই, ঘরটি ছিল ছাদের একটি ঘর এবং সেই ঘরেই আমাদের থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। যাই হোক, আমরা ওই ছাদের ঘরে ঢুকি এবং ঘরে ঢুকেই দেখতে পাই দেওয়ালে অনেক জায়গায় সূরা আয়াত লেখা রয়েছে। মনে কৌতূহল নিয়ে বন্ধুর কাছে জানতে চাইলাম, তখন সে বলল ওই ঘরে নাকি আগে অনেক রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটি হয়েছে, তাই এই ঘরে সব লেখা রয়েছে। এরপর রাতে আমরা খাওয়া দাওয়া সেরে না ঘুমিয়ে 4 জন মিলে আড্ডা দেওয়া শুরু করলাম এবং স্বাভাবিকভাবেই আমরা নতুন জায়গায় গিয়েছিলাম, তাড়াতাড়ি ঘুমাবো না, তাই আড্ডা দেওয়া শুরু করলাম এবং আড্ডার মেইন টপিক ছিল জিন বা ভূত। আমি বরাবরের মতনই আমি বললাম যে আমি এগুলোতে বিশ্বাস করি না, তবে যদি প্রমাণ পাই তাহলে বিশ্বাস করতে কোনো সমস্যা নেই। এরপর আমাদের 4 বন্ধুর মধ্যে একজন বলল যে এক ধরনের মেডিটেশন আছে যার সাহায্যে নাকি আমরা ভিন্ন ডাইমেনশনে যেতে পারি। মূলত আমরা ঘুমের মধ্যে যে স্বপ্ন দেখি, যেই ডাইমেনশনে তখন আমরা থাকি, সেই ডাইমেনশনে আমরা এই মেডিটেশনের মাধ্যমে যেতে পারি। স্বপ্নে যেমন আমাদের কোনো কন্ট্রোল থাকে না, এখানে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবো এবং চাইলে অন্য ডাইমেনশন থেকে কাউকে এখানে ডেকেও আনতে পারবো। এই সব শুনে আমাদের মধ্যে একজন বলে ওই ডাইমেনশনে তো অনেক প্যারানর্মাল জিনিস ঘোরাফেরা করে, তো আমরা যদি ঠিকঠাকভাবে আবার ফেরত না আসতে পারি। এই প্রশ্নের উত্তরে যেই বন্ধু ওই মেডিটেশনের কথা বলেছিল সে বলল আমরা সঠিক উপায়ে যদি কাজটা করি তাহলে অবশ্যই আমরা যেতেও পারবো এবং ফিরেও আসতে পারবো। যথারীতি 4 বন্ধুর মধ্যে 3 জনের সম্মতি থাকায় আমাকেও রাজি হতে হলো। নিয়মটা হলো ঘর অন্ধকার করে পুরো চুপচাপ থেকে 3টে মোমবাতি জ্বালাতে হবে এবং ফ্যান চালানো যাবে না, এবং যদি কাউকে ডাকতে চাই তাহলে তার কথা ভাবতে হবে। সত্যি বলতে আমার সেই সময় এগুলোকে একটু পাগলামি মনে হচ্ছিল, তো যাই হোক আমিও ওই মেডিটেশনে বসলাম। চারদিক অন্ধকার, নিঝুম পরিবেশ, শুধু নিঃশ্বাসের শব্দটা শোনা যাচ্ছে। আমি কোনো কিছুতেই মনোনিবেশ করতে পারছিলাম না, তাই চুপচাপ চোখ বন্ধ করেই বসেছিলাম। 15 থেকে 20 মিনিট পর আমি লক্ষ্য করলাম আমাদের 4 জনের মধ্যে একজনের নিঃশ্বাস ফেলার শব্দটা বেশ বেড়েই চলেছে। শুরুতে বেশ ইন্টারেস্টিং লাগলেও পরে বুঝতে পারলাম যে না, এটা তো স্বাভাবিক নয়। আমি তখন উঠে গিয়ে ওই বন্ধুকে নাম ধরে ডাকলাম, দেখলাম ওর কোনো রেসপন্স নেই, ও আগের মতনই জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এরপর আমি সঙ্গে সঙ্গে বাকি বন্ধুদের ডাকলাম এবং ওরাও উঠে পড়ল। এতক্ষণে ওই যেই বন্ধুটির কথা বলছিলাম ওর নিঃশ্বাস আরও দ্বিগুণ হয়ে উঠেছে এবং তার সাথে কেমন জানি না ও কাঁপা শুরু করে দিয়েছে। আমরা 3 জন মিলে ওকে ডাকতে থাকলাম, প্রায় ধরে ঝাঁকাতে শুরু করে দিলাম, তাও ওর কোনো পরিবর্তন নেই। এরপর ও হঠাৎই আরবি ভাষায় কি যেন একটা বলতে শুরু করে দিল। আমরা 3 জন মিলে অনেকক্ষণ ওকে ডাকতে থাকলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম ওর দাঁত মুখ কেমন যেন একটা শক্ত হয়ে যাচ্ছে, ও চাইলেও কথা বলতে পারছে না। এরপর অনেক কষ্ট করে ওর মুখে জল দিয়ে
ওকে আমরা টেনে তুললাম। ও চোখ খোলার পর আমরা লক্ষ্য করলাম একজন জলে ডুবে গেলে যেমন অবস্থা হয়, যেমনভাবে হাঁপায়, ও তেমনভাবে হাঁপাতে শুরু করে দিয়েছে। এরপর অনেক কষ্টে ওকে শান্ত করার পর ওকে জিজ্ঞাসাবাদ করতে আমরা যা জানতে পারলাম সেটা ঠিক এই রকম। ও যখন গভীরভাবে মেডিটেশন করছিল, একটা পর্যায়ে গিয়ে ওর মনে হলো ও কোনো একটা খোলামেলা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, চারিদিকে শুধু ধুধু অন্ধকার, সামনে কাউকে দেখা যাচ্ছে না এবং তার মধ্যেও যেন দূরে কাউকে ও দেখতে পাচ্ছে। ও সব কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ কেউ যেন ওর দুটো পা চেপে ধরলো, আর ও পা দুটোকে ছাড়ানোর চেষ্টা করতেই কেউ একটা ওর গলা টিপে ধরলো, আর ভাগ্যবশত সেই সময়েই ওকে আমরা টেনে তুলি। আমরা তখন ওর পার গলার দিকে তাকিয়ে দেখি যে হ্যাঁ, যেই জায়গাগুলো ও বলেছিল সেই জায়গাগুলোয় লাল দাগ বসে গিয়েছে। অবাক করা বিষয়, আমরা আসলেই এই দৃশ্য দেখছি, মনে হচ্ছে কেউ যেন আসলেই ওর ওই জায়গা দুটো চেপে ধরেছিল। আর সবচেয়ে অবাক করে দেওয়ার মতো বিষয় হচ্ছে এরপর কিছুক্ষণের মধ্যেই আমাদের ঘরের চালে অদ্ভুতভাবেই একটা আওয়াজ হতে শুরু করে। কে যেন খুব জোরে জোরে পা ফেলে হাঁটছে চালের ওপর। বোঝার সুবিধার্থে বলে দিই, আমরা যে ঘরটিতে ছিলাম, ঘরটি ছিল দোতলায় এবং ঘরটির কোনো ছাদ ছিল না, ঘরটির চাল ছিল টিনের চাল। যাই হোক, জানি না ওই রাতে কী হয়েছিল, তবে আমাদের কোনো ক্ষতি হয়নি, আমরা সুস্থ সবল বাড়িও ফিরে এসেছিলাম। এরপর রাহুল আরও লিখছে, আমি আমার ওই বন্ধুকে জিজ্ঞেস করলাম যে ওরা যখন ওই আওয়াজ পেল এরপর ওদের সঙ্গে ঠিক কী হলো। তখন আমার ওই বন্ধু জানায় এরপর বিভিন্ন রকমের বিভিন্ন সব অদ্ভুত এবং ভয়ানক আওয়াজ হতে থাকে। এর ফলে হয়তো আমাদের সঙ্গে খারাপ কিছুও হতে পারত, কিন্তু হয়নি। এর কিছুক্ষণ পর সব আবার নর্মাল হয়ে গিয়েছিল। তো এই ছিল আমার বন্ধুর মুখ থেকে শোনা তার নিজের একটা এক্সপিরিয়েন্স। ভালো লাগলে পড়ে শুনিও। আমিও বেশ অবাকই হয়েছিলাম ঘটনাটা শুনে, তাই লিখে পাঠালাম। লেখায় কিছু ভুল ত্রুটি থাকলে মার্জনীয়। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এই ঘটনাটা আমি যখন প্রথমবার পড়েছিলাম, একটাই কথা আমার সবার প্রথম মাথায় এসেছিল এবং আমার মনে হয় কথাটা তোমাদেরও জেনে রাখা উচিত যারা এই মুহূর্তে ঘটনাটা শুনলে। কথাটা হলো, আমরা তো আগেও জেনেছি বিভিন্নভাবে বিভিন্ন এক্সপিরিয়েন্স দিয়ে যে এই ভূত, জিন, নেগেটিভ এনার্জি এরা সত্যি এক্সিস্ট করে এবং আমাদের আশেপাশে এদের ভিন্ন একটি জগৎ রয়েছে এবং এই ধরনের প্ল্যানচেট বা এই ধরনের মেডিটেশনের মাধ্যমে তাদের যে জগৎটা রয়েছে সেটার দরজা খুলে যায়। এবং এটা কিন্তু খুবই বিপজ্জনক আমাদের জন্য, মানে আমাদের মতো সাধারণ মানুষদের ক্ষেত্রে, কারণ আমরা তো আর সব কিছু জানি না বা সব কিছু পারি না। তো আমার মনে হয় সঠিক নিয়ম না জানলে আমাদের এই সব থেকে বিরত থাকা উচিত। যাই হোক, এই ছিল আজকের সেকেন্ড ঘটনা। অনেক অনেক ধন্যবাদ রোহিতকে ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য, ঘটনাটা আমাকে পাঠানোর জন্য। তো ঘটনা তোমরা কিভাবে পাঠাবে আমি আগেও বলে দিয়েছি। আজকের দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে এপিসোডটিকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। ভূতুরের ফেসবুক পেজটাকেও তোমরা লাইক এবং ফলো করে দিতে পারো। আমি লাস্ট এপিসোডে দেখেছিলাম, লাস্ট এপিসোডটা তোমরা অনেকেই পছন্দ করেছো এবং তোমরা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছো। তো তোমরা যদি ওইভাবেই এই এপিসোডটাতেও ভালো ভালো কমেন্ট করো, সুন্দর সুন্দর কমেন্ট করো, সেই কমেন্টগুলোকে আমি কিন্তু কমেন্ট চেক করেছে এবং তার নাম সমেত পড়ে নেক্সট এপিসোডে শোনাতে পারি। যাওয়ার আগে আরও একটা কথা আমি তোমাদেরকে বলে দিতে চাই, ভুতুরে কিন্তু কোনো রকম ভূত, প্রেত, জিন, পরি, কালা জাদু, ব্ল্যাক ম্যাজিক এসবকে প্রমোট করে না। ভুতুরের কাজ শুধু তোমাদেরকে বিভিন্ন রকমের অলৌকিক এবং ভৌতিক অভিজ্ঞতা যেগুলো তোমরা আমাকে শেয়ার করো সেগুলোকে গুছিয়ে পড়ে শোনানো। তো আমার মনে হয় ভুতুরের এপিসোডগুলোকে অ্যাজ আ এন্টারটেনমেন্ট পারপাস হিসেবে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ। এছাড়া ভুতুরে কিন্তু তার শ্রোতাদেরকে কখনোই বলে না ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে। ঘটনাগুলোকে বিশ্বাস করবেন কি করবেন না পুরোটাই কিন্তু আপনাদের ওপর, এবং ভয় পাবেন কি পাবেন না পুরোটাই কিন্তু আপনাদের ওপর। তো আজ এত অবধি, দেখা হচ্ছে নেক্সট